চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে ক্লাস নাম্বার 2তে আমরা আলোচনা করব হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ যাকে আমরা বলবো বংশগতি ও পরিবেশ। অর্থাৎ এইগুলোর যে প্রভাব রয়েছে, এই দুটো যে ফ্যাক্টর রয়েছে, এই দুটো ফ্যাক্টরের যে প্রভাব রয়েছে একটা বাচ্চার, একটা মানুষের বিকাশে প্লাস বৃদ্ধিতে, বিকাশ এবং বৃদ্ধিতে যে এই দুটো বিষয়ের প্রভাব রয়েছে, সেই প্রভাবগুলো কীরকম রয়েছে সেই পার্টটা নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা মূলত কনসেপচুয়াল এবং এখান থেকে মূলত কনসেপচুয়াল কোয়েশ্চেনই আসে। তোমরা লাস্ট টাইমে টেট পরীক্ষাতে দেখেছো, এবং আমরা যখন এরপরে এমসিকিউ আলোচনা করব এবং সিটেটের লাস্ট ইয়ার্সের কোয়েশ্চেন্সগুলো আলোচনা করব, সেখানে তোমরা দেখতে পাবে যে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আসছে সেগুলো হচ্ছে মূলত কনসেপচুয়াল কোয়েশ্চেন, এবং এখানে আমাদের টার্গেট থাকবে সেই কনসেপ্টটাকে পুরোপুরিভাবে আত্মস্থ করা। দেখো কি বলেছে, বংশগতির একক হলো জিন। ঠিক আছে, বংশগতির একক হচ্ছে জিন। এই জিন হলো বংশগতির ধারক ও বাহক। ধারক ও বাহক কথার অর্থ হচ্ছে, অর্থাৎ বংশগতিকেও ধারণ করে থাকে জিন, এবং বংশগতি এক শরীর থেকে আরেক শরীরে বা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বাহিত হয় এই জিনের মাধ্যমেই। দেখবে কখন আমরা বলে থাকি যে ছেলেটা তার বাবার মতন দেখতে হয়েছে বা ছেলেটা তার মায়ের মতো দেখতে হয়েছে, তার মধ্যে জেনেটিক যে অর্ডারটা রয়েছে সেটা তার বাবা বা তার মায়ের কাছ থেকে সে পেয়েছে। আবার কখনো কাউকে দেখি যে তার বাবার একটা রোগ ছিল এবং সেম একই রোগ তার ছেলের মধ্যে প্রবাহিত হয়েছে, আমরা তখন কি বলি, এটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারের জন্য হয়েছে, অর্থাৎ জেনেটিক কারণে এই রোগটা তার মধ্যে থেকে তার বাবার কাছ থেকে তার কাছে এসছে। অর্থাৎ জিন হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে প্রবাহিত হতে থাকে। এই জিনের দ্বারা মানুষের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রিত হয়। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, হেরিডিটি কভার্স অল দ্য ফ্যাক্টরস দ্যাট ওয়ার প্রেজেন্ট ইন দ্য ইন্ডিভিজুয়াল হোয়েন হি বিগ্যান লাইফ। অর্থাৎ কোন একটা মানব শিশু যখন তার নিজের জীবন শুরু করে, তখন কি হয়, তখন তার মধ্যে তার প্রত্যেকটা পার্ট কিন্তু সেই জিনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক আছে, এটা গেল হচ্ছে জিন বা এটা হচ্ছে বংশগতির মূল কথা। এরপর আমরা আসবো হচ্ছে পরিবেশকে নিয়ে, পরিবেশটা কিভাবে ফ্যাক্টর করছে সেই পার্টটাকেও দেখব। বলেছে শিশুর শিক্ষায় বা তার জীবন বিকাশের মূলে আছে বংশগতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ প্রভাব। বংশগতির আমরা বুঝলাম, এবার পরিবেশটা কি, দেখো পরিবেশ হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ তুমি কোন পরিবেশে থাকছো। ধরে নাও তোমার বাড়িরই কোনো একটা দম্পতির এক যমজ বাচ্চার জন্ম হলো, টুইন্স বেবি জন্ম হলো, ঠিক আছে, টুইন্স হলো। এবার তার মধ্যে একটা বাচ্চাকে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশে, আরেকটা বাচ্চা তোমার কাছে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। এবার দেখো 10 বছর পর যদি সে দুটো বাচ্চাকে একসাথে আনা হয়, দেখতে পাবে অন্ধ্রপ্রদেশের বাচ্চাটা দেখতে, যদিও তোমার যেহেতু টুইন্স দেখতে একই রকমই হতে পারে, বিকজ অফ জিনের জন্য সেটা একরকম হতে পারে, বাট তার ভাষা, তার চালচলন, তার কথাবার্তা, তার আচার আচরণ এবং এই বাচ্চাটা যেটা ওয়েস্ট বেঙ্গলে ছিল সেই বাচ্চাটার থেকে একেবারে ভিন্ন হবে। অর্থাৎ দেখবে এই অন্ধ্রপ্রদেশের বাচ্চাটা সে তেলেগু ভাষায় কথা বলছে, কিন্তু এখানে এই ওয়েস্ট বেঙ্গলের ভাষাটা বাংলায় কথা বলছে, মানে বাচ্চাটা বাংলায় কথা বলছে। অর্থাৎ এটা হচ্ছে পরিবেশের একটা বেসিক গুরুত্বের কথা আমি বললাম, বেসিক একটা প্রভাবের কথা বললাম। এছাড়া অনেক রকম প্রভাব রয়েছে। একটা বাচ্চা যখন স্কুলে আসবে, একটা বাচ্চা যখন 4 বছর 5 বছর বয়সে স্কুলে আসছে, তখন কিন্তু তার মধ্যে প্রথম সামাজিকীকরণ হয়েছে তার পরিবারে। এইবার সে পরিবার থেকে যখন সে প্রথম স্কুলে আসছে, সে বহির্জগৎ সম্পর্কে আরো ডিপলি জানতে পারছে এবং সে দেখতে পারছে তারই মতন বয়সী, তারই মতন দেখতে, বা তারই মতো দেখতে বলতে তারই মতো আকার আকৃতির আরো 50টা বাচ্চা একই জায়গাতে রয়েছে, আরো 50টা বাচ্চা একই স্কুলে রয়েছে। তখন তার মধ্যে কিন্তু সেই পরিবেশ এবং তার পাশাপাশি তার মধ্যে সেই বেড়ে ওঠা এবং বৈপরীত্যের মধ্যে এক একজন এক এক রকম বৈশিষ্ট্য নিয়ে স্কুলে আসে, এক একজন এক এক রকম পরিবেশ থেকে স্কুলে আসে। কারো পরিবারে বাবা মা চাকরি করেন, কারো পরিবারে বাবা মা শ্রমিকের কাজ করেন, কারো পরিবারে বাবা মা বিজনেস করেন। তো এক একজন এক এক রকম পরিবার থেকে তারা উঠে আসছে এবং সেখানে তাদের কালচারটা এক হচ্ছে, এবং এইভাবে পরিবেশের পার্থক্যটা তাদের মধ্যে উন্নতি করছে বা বিকাশ ঘটাচ্ছে। প্রসিদ্ধ মনোবিদ স্যান্ডি ফোর্ড এর পরীক্ষা থেকে দেখা যায় দৈহিক কোনো ত্রুটি শিক্ষার্থীর মধ্যে হীনমন্যতার জন্ম দিতে পারে। দৈহিক কোনো ত্রুটি কিরকম, ধরে নাও কোনো একজন বাচ্চা একই কাজ করতে পারছে, কিন্তু আরেকজন বাচ্চা একই বয়সী একই ক্লাসে পড়ছে, সেই সমপরিমাণ কাজটা করতে পারছে না তার দৈহিক কোনো ত্রুটির কারণে। এবার মনে করো কি হচ্ছে, ক্লাসরুমের রিসেশন টাইম চলছে, মনে করো দুটো পিরিয়ডের মাঝখানে গ্যাপ চলছে, এবার বা টিফিন পিরিয়ড চলছে, এবার বাচ্চারা মাঠে গিয়ে খেলছে, কিন্তু কেউ একজন হয়তো তার পায়ে ডিফেক্ট থাকার জন্য, পা
তার ডিসঅর্ডার থাকার জন্য সে মাঠে গিয়ে খেলতে পারছে না, তো তার মধ্যে একটা হীনমন্যতা জন্ম নিচ্ছে, এই বিষয়গুলোর কথা বলছে। ফলে তাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। যদিও দৈহিকভাবে উচ্চতা, আকৃতি, দৈহিক গঠন ইত্যাদি শিশুর শিক্ষাকে ততটা প্রভাবিত করে না। শিক্ষার ক্ষেত্রে দৈহিক আকৃতি গঠন ততটা প্রভাবিত না করলেও তার মননকে প্রভাবিত করে। দৈহিক বংশগতি ছাড়া শিশুর মানসিক দিক থেকে উত্তরাধিকারী সূত্রে কতগুলি শক্তি লাভ করে, যেগুলি তার ভবিষ্যৎ শিক্ষার প্রকৃতি ও কার্যকারিতাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। বলেছে দৈহিক বংশগতি ছাড়া। দৈহিক বংশগতি বলতে মনে করে যে তার বাবা বা তার মায়ের কাছ থেকে, তার পেরেন্টসের কাছ থেকে বা তার গ্র্যান্ড প্যারেন্টসের কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো সে অ্যাকোয়ার করেছে, যে বৈশিষ্ট্যগুলো সে জন্মকালীনভাবে প্রাপ্ত হয়েছে, সেগুলোর কথা বলছে। সেই বংশগত শিশুর মানসিক দিক থেকে উত্তরাধিকার সূত্রে কতগুলো শক্তি লাভ করে, মানসিক দিক থেকেও কিছু শক্তি লাভ করে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমরা দেখব। আর তার পাশাপাশি সেগুলো ভবিষ্যতে শিক্ষার প্রকৃতি এবং কার্যকারিতাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ। দেখবে তুমি ক্লাসরুমে পড়াতে গিয়ে কিছু কিছু বাচ্চা আছে যে তুমি একবারই তার কোনো একটা বিষয়কে বুঝিয়ে দিতে পারছো, বাট কিছু কিছু বাচ্চা আছে তাকে বারংবার করতে হচ্ছে, বারংবার বোঝাতে হচ্ছে, তবুও সে বুঝতে পারছে না। এই বিষয়গুলো কিন্তু তার বংশগতির সাথে যুক্ত রয়েছে। আচ্ছা, এবার যেটা বলো, জৈবিক বংশগতি সংক্রান্ত কিছু তথ্য রয়েছে। জৈবিক বংশগতি সংক্রান্ত তথ্যের মধ্যে থিওরিজ অফ বায়োলজিক্যাল হেরিডিটি, তার মধ্যে সবার প্রথমে রয়েছে চার্লস ডারউইনের তত্ত্ব। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে তিনি বিবর্তন বিষয়ে পরিবেশের প্রভাবের ব্যাখ্যা দিয়েছেন। ডারউইনের অভিব্যক্তিবাদ বা থিওরি অফ এভালুয়েশন এর মূল কথা হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে কথাটা মানে হচ্ছে অস্তিত্বের সঙ্গে সংগ্রাম করে শেষ পর্যন্ত টিকে যাওয়া, অর্থাৎ সব থেকে যে যোগ্য সেই হচ্ছে টিকে যাবে, সে যে কোনো জায়গাতেই সব থেকে যে যোগ্য সেই টিকে যাবে, যে যোগ্য নয় সে ছিটকে যাবে। এবং ন্যাচারাল সিলেকশন মানে হচ্ছে প্রকৃতির নির্বাচনবাদ। দেখো, পৃথিবী থেকে অনেক প্রাণী, অনেক পশু, অনেক পাখি এগুলো হচ্ছে এক্সটিংক্ট হয়ে গেছে। কেন? কারণ তারা সেই যে চেঞ্জ এসেছিল সেই চেঞ্জটাকে তারা কোপ করতে পারেনি, তারা সেখানে নিজেদেরকে বিবর্তন করতে পারেনি, নিজেদের মধ্যে অভিব্যক্তি ঘটাতে পারেনি। কিন্তু এই চার্লস ডারউইন বলেছেন অরিজিন অফ স্পিসিস বা মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে হচ্ছে সব থেকে ফিট বলতে এখানে সব থেকে ওই পরিস্থিতিতে যে সব থেকে বেশি ফিট সে, অর্থাৎ সেখানে সবচেয়ে বেশি যে খাপ খাইয়ে নিতে পারবে, এখানে ফিট বলতে খাপ খাইয়ে নেওয়া, সবচেয়ে বেশি যোগ্য সেই টিকে যাবে। মেন্ডেল একটা তত্ত্ব দিয়েছেন, ল্যামার্ক আর একটা তত্ত্ব দিয়েছেন। মেন্ডেলের তত্ত্ব হলো বংশগতি সংক্রান্ত প্রথম সূত্র প্রবর্তন করেছেন মেন্ডেল, আমরা বিজ্ঞানে পড়েছি। তার দুটি প্রধান সূত্র হচ্ছে পৃথকীকরণের সূত্রাধীন বিন্যাসের সূত্র, এটা হচ্ছে তার প্রথম বা এটা হচ্ছে তার প্রধান সূত্র, মানে সূত্রাধীন পৃথকীকরণের সূত্র স্বাধীন বিন্যাসের সূত্র। ঠিক আছে, একটা হচ্ছে পৃথকীকরণের সূত্র, একটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। এই দুটো পৃথকীকরণের সূত্রটা কি? যেটা হচ্ছে একটার সাথে আরেকটা আলাদা করবে, ডিফারেন্সিয়েশন তৈরি করবে। স্বাধীন বিন্যাস মানে হচ্ছে বিভিন্নভাবে সেটাকে বিন্যস্ত হবে। ঠিক আছে, এটা বায়োলজি ক্লাসে আমাদের এই পার্টটা আরো ডিটেলস আলোচনা রয়েছে। আচ্ছা, ল্যামার্কের তত্ত্বটা কি? ল্যামার্কের মতে ব্যবহার এবং অব্যবহারের ফলে কোনো অঙ্গের পরিবর্তন ঘটে এবং ওই অর্জিত পরিবর্তনগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত। যেমন ল্যামার্ক মানুষের লেজের ব্যাপারে একটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ব্যবহার এবং অর্থাৎ আমাদের শরীরের যে সমস্ত অঙ্গগুলো খুব বেশি ব্যবহৃত হয় সেগুলো খুব সুঠাম এবং সেগুলো খুব সুগঠিত হয়, এবং যেগুলো কম ব্যবহৃত হয় সেগুলো কি ধীরে ধীরে দুর্বল এবং আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যায়, আস্তে আস্তে সেগুলো বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, এছাড়াও ওয়েজম্যান, গ্যালটন, ডেভ রাইস, ডাগডেল, গোডার্ড, নিউম্যান, টারম্যান প্রমুখ মনস্তত্ত্ববিদগণ বংশগতির প্রতি অধিকতর দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মানুষের সার্বিক বিকাশের অন্তরালে বংশগতি যথেষ্ট মাত্রায় ক্রিয়াশীল, এইভাবেই এক মানুষ অন্য মানুষের সাথে পার্থক্য সূচিত হয়। একেবারেই তাই। পরিবেশ তো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে তো ঠিকই আছে, বাট আমরা যদি বংশগতির দিকেও নজর রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে বংশগতি কিন্তু সবচেয়ে বেশি ডিটারমাইনার, এটা ডিটারমাইন করে বা ডিস্টিংগুইশ করে, একটার সাথে একটা পার্থক্য করে যে কে কেমন দেখতে। তুমি স্কুলে যাচ্ছ, 50টা বাচ্চাকে তুমি পড়াচ্ছ, 50টা বাচ্চা আলাদা আলাদা দেখতে। কেন? বিকজ তাদের বংশগতির জন্য তারা একে অপরের থেকে ভিন্ন দেখতে হয়। তো সেই কারণে এটাও কিন্তু বিকাশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, এবং তাদের একে অপরের যে পার্থক্য সূচিত হয় এখানে যে বললো কথাটা, অর্থাৎ তাদের একে অপরের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস গুলো তৈরি হয়, এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কিন্তু আমাদের সাইকোলজিতে একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই প্রসঙ্গে
এই প্রসঙ্গে নিউম্যানের গবেষণা খুবই উল্লেখযোগ্য। তিনি মাত্র 26 বছর বয়সে ফ্রেড এবং এডউইন নামে দুই যমজ ভাইয়ের উপর পরীক্ষা করে স্বনামধন্য হয়ে উঠেছেন। কি সেই পরীক্ষা? সেই দুই ভাই যমজ ভাই, দুই ভাইকে আলাদা আলাদা রাখা হয়েছে। আলাদা আলাদা রাখার পরেও দেখা যাচ্ছে 20-21 বছর বয়সে দুই ভাই একই রকম মেধাবী হয়েছেন এবং তার পাশাপাশি তারা দুজন একই সাথে প্রযুক্তিগত বিদ্যা বা ইঞ্জিনিয়ারিং এ ইন্টারেস্ট দেখাচ্ছেন এবং তারা একই সময় তাদের বিয়ে হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় আমাদেরকে এটা ভাবতে বাধ্য করে যে শুধু পরিবেশ নয়, বংশগতিও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বংশগতিটাও অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট মানুষের বিকাশের ক্ষেত্রে। মনোবিদ ডগলাস এবং হলেনের মতে জন্মের পর থেকে মানুষের জীবনে বিভিন্ন দিক বহিঃপ্রকৃতির যে প্রভাব এসে পড়ে তারই সমবায় হলো পরিবেশ। দেখো, অর্থাৎ ডগলাস এবং হলেন বলেছেন যে জন্মের পর থেকে মানুষের জীবনে বিভিন্ন দিকে বহিঃপ্রকৃতির যে প্রভাব, বাইরে থেকে বিভিন্ন প্রভাব, ভাষা হয়ে গেল, আচার আচরণ হয়ে গেল, তারপর তোমার কথাবার্তা হয়ে গেল, চালচলন হয়ে গেল, নিয়মাবলী হয়ে গেল, ইত্যাদি, সংস্কৃতি হয়ে গেল, সমস্ত কিছু যে তার আশেপাশ থেকে যে তার মধ্যে এসে পড়ে, বহিঃপ্রকৃতি থেকে এসে প্রভাবটা তার মধ্যে পড়ে, সেটাই হচ্ছে পরিবেশ। তুমি আছো একটা পরিবেশে, কিন্তু তোমার আশেপাশে কোনো লোক নেই, তুমি একাই থাকো সেখানে, তাহলে তুমি বলতে পারবে না তুমি পরিবেশের মধ্যে, তুমি প্রকৃতির মধ্যে আছো, তুমি পরিবেশের মধ্যে নেই। পরিবেশের মধ্যে থাকতে গেলে তোমাকে মানুষের মধ্যে থাকতে হবে, একটা কমিউনিটির মধ্যে থাকতে হবে, কোনো পাড়া, কোনো গ্রাম, কোনো শহরের মধ্যে থাকতে হবে। ইস্টারব্রুকের মতে পারিপার্শ্বিক পরিবেশের উন্নতির সাথে সাথে কোনো মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, তাই শিশুর উপর বংশগতির ন্যায় পরিবেশের প্রভাব অনস্বীকার্য। পারিপার্শ্বিক পরিবেশের উন্নতির সাথে সাথে পারিপার্শ্বিক পরিবেশ যতটা ডেভেলপ করছে তার সাথে সাথে মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। অর্থাৎ তুমি দেখছো তোমার আশেপাশে কে কিভাবে কথা বলছে, তুমিও সেভাবে কথাটা শিখছো। যে যত খারাপ কথা বলছে তুমিও খারাপ কথা শিখছো, আশেপাশে লোক ভালো কথা বললে ভালো কথা শিখছো। এবং সবচেয়ে বড় কথা, এই পরিবেশের আরো একটা গুরুত্বপূর্ণ বা বলা যেতে পারে যে সবচেয়ে প্রাথমিক ইউনিটটা হচ্ছে তোমার পরিবার। এবার পরিবারে কে কিভাবে কথা বলছে, কে কিরকম আচরণ করছে, সবচেয়ে বেশি সেটা তোমার চরিত্রে, তোমার কথাবার্তায়, তোমার আচার আচরণে কিন্তু সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। তো সেই কারণে পারিপার্শ্বিক পরিবেশ বলতে এখানে শুধু বাড়ির বাইরে নয়, তোমার বাড়ির ভেতরের পরিবেশটার কথাও বলা হচ্ছে। এই সব দিক থেকে বিচার করলে দেখা যায় যে শিশুর দৈহিক, মানসিক, মনোপ্রকৃতিগত বংশধারার প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। দৈহিক মানসিক তো বটে, তার পাশাপাশি মনোপ্রকৃতিগত, অর্থাৎ কেমন সে মেন্টাল স্ট্যাটাসে রয়েছে সেটাও কিন্তু, বা তার কতটা ধারণ ক্ষমতা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ জেনেটিক ডিসঅর্ডার যদি না থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই বংশগতের প্রভাব থাকে। তবে শিক্ষাক্ষেত্রে বংশধারার গুরুত্বকে বিচার করলেও শিক্ষক এবং পরিবেশের গুরুত্বকে অস্বীকার তো করা যাবেই না, বরং শিক্ষায় মূল অবয়বটি গড়ে ওঠে পরিবেশের প্রতিক্রিয়ার মধ্যে। এবার কেন এখানে এই কথাটা বলা হলো? 50টা বাচ্চা 50 রকম পরিবার থেকে আসে, তাই তো? এটা তো সত্যি। এইবার ক্লাসরুমে তুমি অ্যাজ এ টিচার, তোমার কাছে এটা চ্যালেঞ্জ হবে আগামী দিনে, তোমরা যখন আগামী দিনে বিভিন্ন স্কুল জয়েন করবে, বিশেষ করে প্রাইমারি হোক বা আপার প্রাইমারি হোক, দুটোই তোমরা বাচ্চাদেরকেই পড়াবে, টিনেজার বাচ্চা অথবা শৈশবের বাচ্চাদেরকে পড়াবে। এইবার এই বাচ্চাগুলোকে তোমরা যখন পড়াতে যাচ্ছ, 50টা বাচ্চা 50 রকমের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তোমার কাছে এটা চ্যালেঞ্জ হবে তাদেরকে একরকম শিক্ষা প্রদান করা, তাদেরকে এমনভাবে শিক্ষাদান করা যাতে করে তারা তোমার ভাষা বুঝতে পারে, এমন একটা ভাষা ব্যবহার করতে হবে, চলিত ভাষাটা ব্যবহার করতে হবে যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছেই, এবং তার পাশাপাশি কাউকে মকারি না করে, কারোর পার্সোনালিটিকে, কারোর ভাষাকে মকারি না করে সেই ক্লাসটাকে প্রত্যেকের কাছে ফ্রেন্ডলি করে তোলা, যাতে করে তারা স্কুলমুখী হতে থাকে। তো এইটা হচ্ছে একটা শিক্ষকের দায়িত্ব, এবং শিক্ষক ও পরিবেশের গুরুত্ব এই জন্য কিন্তু অপরিসীম। স্কুল কিন্তু বাচ্চাদেরকে সেই পরিবেশটা প্রোভাইড করে যেখানে বাচ্চারা প্রথম পিয়ার গ্রুপের সংস্পর্শে আসে। পিয়ার গ্রুপের আমাদের আলাদা ক্লাস হচ্ছে, তবুও বলে দিয়ে ছোট্ট করে এখানে, পিয়ার গ্রুপ মানে হচ্ছে সমবয়সীদের সঙ্গে থাকা এবং শেখা, সমবয়সীদের সঙ্গে থাকা এবং শেখা, একে অপরের সঙ্গে আলোচনা করা কোনো একটা বিষয় নিয়ে, এবং সেগুলো নিয়ে আলোচনার মাধ্যমে একে অপরের সাথে আলোচনা করে সেগুলো থেকে জ্ঞান অ্যাকোয়ার করা। এবার অ্যাজ এ টিচার তোমাকে সেই বিষয়টা তুমি দেখছো, বাচ্চাদেরকে সেই পরিবেশটা তুমি প্রদান করছো অ্যাজ এ টিচার, সেখানে তারা কিন্তু, আর ছোটবেলায় মনে রাখতে হবে শিক্ষক শিক্ষিকারা কিন্তু পিতামাতার মতোই তাদেরকে স্নেহ করবে এবং সেইভাবে তাদেরকে পড়াবে। তো এই জন্য পরিবেশের সাথে সাথে শিক্ষকদের গুরুত্বটা অনেক বেশি। বীজ যত, এই লাইনটা একটু ভালো করে দেখবে, বীজ যতই সম্ভাবনা ও সদ্গুণ সম্পন্ন হোক না কেন, শুষ্ক পাথরের উপর পড়ে থাকলে তা কোনোদিনও অঙ্কুরোদ্গম হবে না। আবার একটি অল্প গুণসম্পন্ন বীজ পরিবেশের সুনিয়ন্ত্রণের মাধ্যমে উপযুক্ত জল, আলো, বাতাস দিয়ে
পরিচর্যার ফলে সুন্দরভাবে বিকশিত হতে পারে। খুব সুন্দর একটা লাইন। অর্থাৎ একটা বীজের মধ্যে যতই উচ্চ ফলনশীল বীজ হোক না কেন, তাকে যদি আমি পাথরের উপরে ফেলে রাখি, সেটা থেকে কখনোই অঙ্কুরোদ্গম হবে না। অর্থাৎ এখানে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য যে যে বিষয়গুলো দরকার, ফ্যাক্টরসগুলো দরকার, সেগুলো কি? সেগুলো হচ্ছে জল, আলো, বাতাস। এবং এগুলো কি? এগুলো হচ্ছে বেসিক্যালি শিক্ষকের দ্বারা দেওয়া পরিবেশ, শিক্ষকের দ্বারা দেওয়া শিক্ষা, শিক্ষকের দ্বারা দেওয়া স্নেহ এবং গাইডেন্স। অর্থাৎ কেউ যদি একটু দুর্বল হয়ে থাকে, সঠিক গাইডেন্স, সঠিক পরিবেশ, সঠিক হাতে যদি তার পড়াশোনাটা হয়, তাহলে কিন্তু তার মধ্যে আলটিমেট ডেভেলপমেন্টটা হবেই। এই কারণে পরিবেশের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে? আচ্ছা, সেরূপ শিক্ষা বা সেরূপ শিশুর শিক্ষা ও ব্যক্তিসত্তা বা পার্সোনালিটি গঠনে পরিবেশের নিয়ন্ত্রণকারী হিসেবে শিক্ষক বিরাট ভূমিকা পালন করতে পারেন। শিক্ষার্থী যখন বিদ্যালয়ে আসে, সে যে জন্মগত ক্ষমতা নিয়ে আসে, তার উপর শিক্ষকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। জন্মগত, যেটাকে আমরা বলে থাকি সহজাত ক্ষমতা। ঠিক আছে? যেটাকে আমরা বলে থাকি সহজাত, মানে জন্মর সাথে নিয়ে আসছি। যেমন জন লক একটা কথা বলেন যে জন্মের সময় মানুষের মন থাকে সাদা অলিখিত কাগজের মতো বা শূন্য কক্ষের মতো। তিনি বলে দিয়েছেন যে সবকিছুই তাকে অভিজ্ঞতার মাধ্যমে নিতে হয়। আবার অনেক দার্শনিক এমন রয়েছেন যারা বলেছেন যে মানুষ কিছু সহজাত ক্ষমতা নিয়ে আসে। এগুলো আমরা সাইকোলজিতে পড়বো। যেমন একটা বাচ্চার হাত মুট করে থাকা, চোষণ ক্ষমতা, চোখে আলো পড়লে চোখটা বন্ধ করে নেওয়া, কান্না করা, চিৎকার করা, এগুলো তাকে কেউ শিখিয়ে দেয় না। এগুলো জন্মের পর থেকে সে কিন্তু করতে থাকে। অর্থাৎ এগুলোকে বলা সহজাত। সহজাত মানে হচ্ছে জন্ম থেকে প্রাপ্ত। ঠিক আছে? জন্ম থেকেই প্রাপ্ত। ওকে। অর্থাৎ শিশুর বংশগতির উপর শিক্ষকের কোনো ভূমিকা নেই, কিন্তু শিশু যে শিক্ষা পরিবেশে অর্থাৎ বিদ্যালয়ে আসে, সেই বিদ্যালয় পরিচালন, শিক্ষা পরিবেশ প্রভৃতি নিয়ন্ত্রণের ক্ষমতা শিক্ষকের থাকে। সুতরাং বংশগতির সূত্রে প্রাপ্ত সম্ভাবনাকে উপযুক্ত পরিবেশের মধ্যে স্থাপন করে বিকশিত করা যায়। অর্থাৎ এটা একটা খুব বেশি গুরুত্বপূর্ণ কথা। তাহলে এখান থেকে আমরা যেই পার্টটা বুঝতে পারলাম, বংশগতি যেমন খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ। এই জন্য দেখবে যখনই যেখানে যেই প্রশ্ন থাকুক না কেন, সেখানে যদি বংশগতি এবং পরিবেশের উভয়ের উল্লেখ থাকে শিশুর আলটিমেট ডেভেলপমেন্টে বা শিশুর বিকাশে, তাহলে বংশগতি এবং পরিবেশ এই দুটোর যোগফলই হবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে? তো আজকের ক্লাসের আমাদের টপিক আলোচনা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসের সিলেবাসের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আরো সহজ সরলভাবে আলোচনা করব।